আমি ওকে বিয়ে করতে পারবো না মা। তোমরা ভাবলে কিভাবে? এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোমরা আমাকে একবারও জিজ্ঞেস করার প্রয়োজনটুকু মনে করলে না? আমি শুভ্রতাকে আমার বোনের মতোই দেখি। ওর প্রতি আমার কোনো অনুভূতি নেই। বোন হিসেবে ভালোবাসে, কিন্তু জীবন সঙ্গিনী হিসেবে অসম্ভব বাবা। আর তাছাড়া আমি শুভ্রতার বান্ধবী রিয়াকে পছন্দ করি, ওকে ভালোবাসে। কঠিন শব্দে কথাগুলো এক নাগারে বলে থামল হিমালয়। বাড়ি ভর্তি লোকজন একসঙ্গে জড়ো হয়েছে এই মুহূর্তে। সবার চোখে মুখে বিষণ্ণতার ছাপ। মিস্টার সালমান চৌধুরী চোখ দুটো এই মুহূর্তে রাগে জলজল করছে। মিসেস রুবিনা বেগমের চোখ কান্নায় ছলছল করছে। ছেলের মুখ থেকে এমন জবাব তারা কেউ আশা করেনি। মুহূর্তেই সবার হাসি খুশি থাকা মুখগুলো মলিন হয়ে গেল। হিমালয়ের কথার আঘাতটা মিসেস রুবিনা বেগম নিতে পারলেন না। ফলে তিনি ঢলে পড়তে লাগলে শীতল তাকে ধরে ফেলল। সালমান চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, তোমার একমাত্র ফুপি, যাকে তুমি প্রচণ্ড ভালোবাসো, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এই মুহূর্তে। তার শেষ ইচ্ছেটা পূরণ করবে না তুমি? ছোট থেকে তোমার ফুপু ফুপা আর আমরা কথা দিয়ে রেখেছিলাম তোমার আর শুভ্রতার বিয়ে দেবো আমরা। কিন্তু বাবা, অনুভূতির তো একটা ব্যাপার আছে, তাই না? আর শুভ্রতা, ওর মধ্যে মেয়েলি কোনো ভাবই নেই। ছোট ছোট চুল, সবসময় শার্ট প্যান্ট পরে থাকে, দেখলে মনে হয় 13 বছরের বাচ্চা। ওকে বউ ভাবা অসম্ভব। চুপ করো, এটা নিয়ে আর একটা কথাও বলবে না। তোমার ফুপা ওদের সবাইকে নিয়ে লন্ডন চলে যাবে। আমি ওদের ওই বাড়ি থেকে কোথাও যেতে দেবো না। তাই শুভ্রতাকে নিজের ছেলের বউ বানিয়ে আজীবন রেখে দিতে চাই। তার আগে শুভ্রতার সিদ্ধান্তটাও জানা দরকার, তাই না? সেটা তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার সিদ্ধান্তে অটুট থাকো। কঠোর কণ্ঠে বললেন সালমান চৌধুরী। হিমালয় আর কোনো কথা না বাড়িয়ে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। হিমালয় চৌধুরী এই বাড়ির বড় ছেলের একমাত্র সন্তান। তার বাবা সালমান চৌধুরী আর মা রুবিনা বেগমের একমাত্র ছেলে, যার সঙ্গে এই মুহূর্তে বিয়ের কথা হচ্ছিল, তার নাম সুব্রতা রহমান, হিমালয়ের ফুপু আলেয়া বেগমের মেয়ে। আলেয়া বেগম হচ্ছেন সালমান চৌধুরীর একমাত্র ছোট বোন। তার একমাত্র মেয়ে সুব্রতা এবং এক ছেলে তুষার। আজকের দিনে তুষার উপস্থিত নেই, এই বিষয়ে জানেও না তুষার। বাবা আয়মান রহমান লন্ডনে বসবাস করেন, তাই সালমান চৌধুরী তার বোন আলেয়া ও তার সন্তানদের দেশে রেখে দিয়েছেন। আর শীতল হচ্ছে সালমান চৌধুরীর ছোট ভাই মিনার চৌধুরীর মেয়ে। শীতলের ভাই বোনের মধ্যে সে সবচেয়ে বড়। শীতলের আরও 2 ভাই বোন আছে, তবে তারা এখনো ছোট। বয়স 5 বছর, আর একজনের বয়স 3 বছর। তারা সবাই একত্রে পুরান ঢাকার এক ঐতিহ্যবাহী বড় বাংলো বাড়িতে থাকে। হিমালয় চৌধুরীর বয়স 25 বছর। 2020 সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর করোনা টাইফয়েড জ্বরের কারণে তার পড়াশোনা অনেকটা পিছিয়ে যায়। লন্ডনে গিয়ে উচ্চ ডিগ্রি করার ইচ্ছে ছিল, তবে তা হয়ে ওঠেনি। কিন্তু 2023 সালে আবারও ইন্টার পাশ করেছে, কারণ গ্যাপ থাকার কারণে বুয়েট ভর্তি হতে পুনরায় ইন্টার দিতে হয়। এখন আবার পাশ করে বর্তমানে বুয়েটে ভর্তির প্রক্রিয়া রয়েছে। তবে বুয়েটের পাশাপাশি লন্ডনে যে ডিগ্রি করার প্রসেসটাও চালু রেখেছে। হিমালয়ের উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি, আর তার চেহারায় কোনো দাড়ি বা গোফ নেই। তার মুখ অবয়ব কোরিয়ানদের মতো অনেকটা, আর তার বাচ্চাদের মতো নরম সুন্দর মুখ অবয়ব থাকায় সবাই তাকে বেশ ভালোবাসে। আর তার উপর ক্রাশ খায় এলাকার প্রায় সব মেয়েরাই। সুব্রতার বয়স 17 বছর, আর সে বর্তমানে ইন্টারে প্রথম বর্ষে ভর্তি হয়েছে। সুব্রতা দেখতে ফর্সা, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। তার চুলগুলো ছোট, কাঁধ পর্যন্ত, সিল্কি আর সোজা। সে প্রায় সবসময় জিন্স, ফতুয়া আর শার্ট পরে, যার কারণে প্রায় 14 বছরের কিশোরীদের মতো দেখায়। শীতল, সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। দেখতে একটু শ্যামলা, তবে ফেস কাটিং মায়াবী। তার চুল মাঝারি সাইজের, আর গড়নও বেশ সুন্দর। রিয়া সুব্রতার সবচেয়ে কাছের বান্ধবী। রিয়া হলুদ ফর্সা, আর তার সাথে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তার দীর্ঘ হাঁটু পর্যন্ত পৌঁছানো সিল্কি চুল। তার এই চুলের কারণে সবাই তাকে বিশেষভাবে আকর্ষণীয় মনে করে। আর হিমালয় রিয়ার প্রতি আকর্ষিত হয়ে পড়েছে। সুব্রতার চোখে হিমালয় ছিল এক অদ্ভুত আকর্ষণ, যার প্রতি তার ক্রাশ ছিল। তবে হিমালয় ছিল একটু ইন্ট্রোভার্ট স্বভাবের, আর বাড়িতে আসলে তেমন কোনো আনন্দ বা সময় কাটানোর আগ্রহ দেখাতো না। কলেজ জীবনে সে কলেজ হলেই থেকে পড়াশোনা করেছে, ছুটিতে বাড়ি আসতো। সুব্রতা যখন থেকে ভালো লাগা কাকে বলে বুঝতে শিখেছে, তখন থেকে হিমালয়ের প্রেমে পড়ে যায়। এক কথায় তাকে দেখে সুব্রতার লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়। তবে হিমালয় সবসময় তাকে বোনের মতোই ভাবতো, আর তার প্রতি কোনো রোমান্টিক অনুভূতি প্রকাশ করতো না। সে সুব্রতাকে শুধুমাত্র একজন ভালো বোন হিসেবে দেখতো। সুব্রতা আড়াল থেকে সবটাই শুনেছে, চোখ দিয়ে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে। ছোট থেকে হিমালয়কে ভালোবাসতো সে। বড় হওয়ার পর বুঝতে পারে এই ভালোবাসা তার জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু সে এটাও জানে হিমালয় তার বান্ধবী রিয়াকে ভালোবাসে। সুব্রতার মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন প্রথম রিয়া আর হিমালয়কে একসঙ্গে দেখেছিল। সেদিন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে ভিজতে ছাদে গিয়েছিল সুব্রতা। হঠাৎ হিমালয় আর রিয়াকে লিপকিস করতে দেখেছে। বজ্রপাতের শব্দের সঙ্গে তার হৃদয়ের মধ্যেও যেন এক বজ্রপাত ঘটে। হিমালয় আর রিয়াকে একসঙ্গে জড়িয়ে থাকতে দেখে আর চুম্বন করতে দেখে থমকে দাঁড়িয়ে যায়। চোখের পানির সাথে বৃষ্টির ফোঁটাগুলো একাকার হয়ে যায়। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে পুরো দৃশ্য দেখে। হঠাৎ রিয়া সুব্রতাকে দেখে ফেলে। হিমালয় আর রিয়া দুজনেই সাথে সাথে আলাদা হয়ে যায়। হিমালয় সেখান থেকে লজ্জায় দ্রুত পাশ কাটিয়ে চলে যায়। সুব্রতার দিকে একবার তাকিয়েও সে যেন কিছু বলতে পারে না। সুব্রতার সামনে দাঁড়িয়ে রিয়া। রিয়া চোখে মুখে বিস্ময়।
কি রে, তুই কখন এলি? আসলে শুভ্র, ব্যাপারটা হচ্ছে। বলতে শুরু করে রিয়া, কিন্তু সুব্রতা তাকে থামিয়ে দেয়। হিম ভাইয়ার সাথে তোর রিলেশনশিপ কবে থেকে? কঠিন স্বরে জিজ্ঞেস করে সুব্রতা। রিয়া খুশি হাসি হেসে জবাব দেয়, 2 মাস হলো। সুব্রতা হেসে বলে, বাহ, আমার বেস্ট ফ্রেন্ড প্রেম করছে, তাও আবার আমার ভাইয়ের সাথে, আর আমি জানতেই পারলাম না। রিয়ার মুখে এক ধরনের অপরাধবোধ ফুটে ওঠে। সরি দোস্ত, হিমালয় আসলে আমাকে মানা করেছিল। ও চাইনি ওর ছোট ভাই বোনেরা ওর প্রেমের কথা জানুক। আর তাছাড়া তুই আমার ফ্রেন্ড, তাই। সুব্রতা শান্ত স্বরে বলে, আচ্ছা বাদ দে, কিন্তু কিভাবে কি হলো? হিম ভাইয়া তো এসব প্রেম ভালোবাসা ব্যাপার থেকে দূরে থাকতো, তোদের রিলেশন কিভাবে হলো? রিয়া তখন একগাল হাসি দিয়ে বলে, প্রায় বিকেলে ছাদে উঠলে ওর চোখে চোখ পড়তো, আর মাঝে মাঝে রাস্তায়ও দেখা হতো। হঠাৎ একদিন সিয়ামের মাধ্যমে আমাকে চিঠি আর গোলাপ পাঠিয়েছিল। তখনই ওর মনের কথা জানতে পারি। পরে একদিন সরাসরি দেখা করে প্রপোজ করলো। এত হ্যান্ডসাম ছেলে আমাকে প্রপোজ করেছে, আমি কি করে ফিরিয়ে দিই বল? সুব্রতা মুচকি হেসে বলে, ভালোই করেছিস, যাক, অবশেষে আমার বেস্ট ফ্রেন্ড আমার ভাবি হবে। রিয়া একটু লজ্জা পেয়ে বলে, জানি না ওনাকে পাবো কি না। জানিস, হিমালয় ভাইয়া নাকি আমার চুলগুলো সবচেয়ে বেশি পছন্দ করে। তোর মতো মেয়েকে পছন্দ না করার কোনো কারণ আছে বল? তোর তো শর্ট হেয়ার, তাও কলেজে সবচেয়ে বেশি প্রপোজ তুই পাস। সুব্রতা একটু বিষণ্ণ হয়ে বলে, কিন্তু সবচেয়ে ভাগ্যবতী তো তুই। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কিভাবে? সুব্রতা মৃদু স্বরে বলে, কারণ আমার হিম ভাইয়া তোকে ভালোবাসে যে। রিয়া লজ্জায় মিটিমিট করে হাসতে হাসতে দৌড়ে চলে যায়। ছাদের প্রান্ত টপকে নিজেদের বাড়ির ছাদে পৌঁছে যায়। তাদের বাড়ি দুটি পাশাপাশি হওয়ায় এক ছাদ থেকে আরেক ছাদে সহজে যাতায়াত করা যায়। রিয়া চলে যেতেই সুব্রতা ছাদের ফ্লোরে বসে পড়ে। বৃষ্টি মাথায় পড়ছে। আকাশের দিকে তাকিয়ে চোখের অশ্রু বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। হৃদয়ের গভীরে ক্ষত থেকে যেন অশ্রুর নদী বইছে, আর বৃষ্টির প্রতিটা ফোঁটা সেই বেদনার সাথেই মিশে যাচ্ছে। বিকেলবেলা বাড়ি ভর্তি লোকজন। ছোটখাটো একটা গায়ে হলুদের আয়োজন, অত্যন্ত ধুমধাম না হলেও তবুও কিছুটা বিশেষ আয়োজন করা হয়েছে। সুব্রতার মা অসুস্থ অবস্থায় হাসপাতালে, কিন্তু তার ইচ্ছেতেই মেয়ের বিয়ের ঘটা করে হচ্ছে। হিমালয় এখনো তৈরি হয়নি, ওর বন্ধুরা সবাই এসে গেছে। পুরো বাড়িটা তাজা ফুল দিয়ে সাজানো। আজ সন্ধ্যায় হিমালয় ও সুব্রতার গায়ে হলুদ। অতিথিদের আসা শুরু হয়ে গেছে, কিন্তু বাড়িতে তেমন হইচই নেই। মা অসুস্থ থাকার কারণে আনন্দ উৎসাহ কিছুটা কম। সুব্রতা অনেকক্ষণ আগেই পার্লারে গিয়েছে সাজতে, কিন্তু হিমালয়ের কোনো প্রস্তুতি নেই। কমলা রঙের পাঞ্জাবি বিছানায় ফেলে রাখা। হিমালয় বিছানায় পাশে বসে আছে, কিছুটা উদাসীন ভাবে। এমন সময় ওর বন্ধু সাজিদ ঘরে ঢোকে। কি রে, তুই এখনো তৈরি হসনি? পাঞ্জাবিটা ফেলেই রেখেছিস কেন? হিমালয় কিছু না বলে চোখ সরিয়ে জানালার দিকে তাকিয়ে থাকে। তারপর নিচু স্বরে বলে, ভালো লাগছে না। এই গায়ে হলুদের কি দরকার ছিল? বাড়ির বড়রা চেয়েছে তাই অনুষ্ঠান হচ্ছে, বেশি লোকজন তো আসছে না। তুই তৈরি হয়ে নিচে আয়। হিমালয় ধীরগতিতে মাথা নাড়ে। ঠিক আছে। সাজিদ বেরিয়ে যেতে নিলেও হিমালয় হঠাৎ করে ওকে থামায়। রিয়া কি এসছে? না তো, ও আসবে নাকি? হ্যাঁ, বলেছিল আসবে। সাজিদ কৌতুকের সুরে বলে, তোর মাথা খারাপ নাকি? নিজের প্রেমিকার গায়ে হলুদের অনুষ্ঠানে কেউ আসে নাকি? হিমালয় চুপ করে থাকে। সাজিদ রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু হিমালয় রিয়াকে বারবার কল করতে থাকে। কোনো উত্তর না পেয়ে ওর মন আরো খারাপ হয়ে যায়। ফ্ল্যাশব্যাক। সুব্রতা পুরনো কথা আর কিছুক্ষণ আগে শোনা হিমালয়ের কথা মেনে নিতে পারছে না। ওর চোখ থেকে অনবরত অশ্রু পড়ছে। শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে চোখ বুঝে আসে। হঠাৎ দরজায় টোকা পড়ে। সুব্রতা ধীরে ধীরে বিছানা থেকে উঠে দরজা খুলে দেয়। সামনে হিমালয় দাঁড়িয়ে, ওর মুখে স্পষ্ট অস্থিরতার ছাপ। তোর সাথে কিছু কথা আছে শুভ্র। কি কথা হিম ভাইয়া? বাড়ির সবাই আমাদের বিয়ে ঠিক করেছে। ফুপি আর আমার বাবা মা ছোটবেলা থেকে আমাদের বিয়ের কথা রেখেছিল। ফুপি অসুস্থ, তার শেষ ইচ্ছে পূরণ করতে এই বিয়ে। কিন্তু তুই তো জানিস না। হিমালয়ের বাক্য শেষ করার আগে সুব্রতা বলে ওঠে, তুমি আসলে রিয়াকে ভালোবাসো? তুই জানিস? হ্যাঁ, কিছুক্ষণ আগে বসার ঘরের কথা আড়াল থেকে শুনেছি। আর রিয়ার সাথে সেদিন ছাদে তোমাদের দেখেছি, তখন রিয়ার কাছ থেকে সবটা জানতে পেরেছি। হিমালয় হতবাক হয়ে যায়। তারপর নিচু গলায় বলে, এখন কি করব? কিভাবে এই বিয়ে আটকাবো? তুই কি ভাবছিস? সুব্রতার চোখে জলে ভরে ওঠে। ও বলে, আমার মা হয়তো বাঁচবে না, আমি শুধু আমার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। মানে? মানে আমি রাজি। তুমি কি চাও না তোমার ফুপি শেষ সময়ে শান্তিতে থাকুক? কিন্তু রিয়া? তুমি লন্ডন যাওয়ার পর আমি তোমাকে ডিভোর্স দিব। তুমি রিয়াকে বিয়ে করতে পারবে, এতে কেউ কষ্ট পাবে না। হিমালয় দীর্ঘক্ষণ চুপ থেকে বলে,
রিয়াকে কি বলবো? রিয়া ভালো মেয়ে, ওকে বুঝিয়ে বললে ঠিকই বুঝবে। হিমালয় এর বেশি কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। সোজা বাবা মার কাছে গিয়ে জানায় ও বিয়েতে রাজি। বর্তমান সুব্রতা পার্লারে সেরেছে, সঙ্গে এসেছে শীতল আর ওর বান্ধবীরা। সাজসজ্জা শেষে সুব্রতা কমলা ও মেজেন্টা রঙের মিশ্রণে একটা লেহেঙ্গা পরে, ছোট সিল্কি চুলগুলো ছেড়ে রেখেছে, কানে গোলাপ আর রজনীগন্ধা কানের দুল, হাতে চুড়ি। সবাই মিলে তাকে হলুদের স্টেজে বসিয়েছে, কিন্তু হিমালয় এখন আসেনি। সুব্রতার মনে ভয় জাগে, হিমবাইয়া কি সিদ্ধান্ত বদলে ফেলেছে? অবশেষে সিঁড়ি বেয়ে হিমালয় নেমে আসে। তার দুপাশে তুষার ও সাজিদ, সবাই কমলা পাঞ্জাবি পরেছে। হিমালয়ের পাঞ্জাবিতে সামান্য কাজ করা। স্টেজে উঠে সুব্রতার পাশে বসে হিমালয়, মুখে জোর করে হাসি ধরে রাখলেও সুব্রতার চোখে তা এড়ায়নি। অন্যদিকে সাজিদ এক দৃষ্টিতে শীতলের দিকে তাকিয়েছে। শীতল ভ্রুকুচকে তাকায় আর সাজিদ ওকে চোখ টিপ দেয়। শীতল অবাক হয়ে যায়। বাড়ির বড়রা একে একে হিমালয় ও সুব্রতাকে হলুদ মাখিয়ে যাচ্ছে। সুব্রতা কয়েকবার হিমালয়ের দিকে আর চোখে তাকায়, কিন্তু হিমালয় একবারের জন্য তার দিকে তাকায় না। গায়ে হলুদ সম্পূর্ণ হয়ে গেছে, আত্মীয়রা যার যার স্থানে ফিরে গেছে। সুব্রতাকে গোসল করানো হয়েছে। এদিকে হলুদ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর হিমালয়কে আর বাড়িতে দেখা যায়নি, কোথাও একটা বেরিয়েছে। রিয়া প্লিজ আর কেঁদো না, তোমাকে এভাবে কাঁদতে দেখলে আমার একটু ভালো লাগে না। হিমালয় এই মুহূর্তে রিয়াদের ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, আর তার পাশেই দাঁড়িয়ে আছে রিয়া। অঝরে কাঁদছে রিয়া। রিয়া মাথা নিচু করেই কেঁদে যাচ্ছে। হিমালয় ওর কান্না কিছুতেই বন্ধ করতে পারছে না। প্লিজ রিয়া, কয়টা দিনেরই তো ব্যাপার, তাই না? আর আমার মন জুড়ে শুধুই তোমার অস্তিত্ব। তো এত ইনসিকিউর ফিল কেন করছো তুমি? যদি বিয়ের পর আপনি আমাকে ভুলে যান, যদি ওর প্রেমে পড়ে যান, তখন? এরকম কিছু হবে না রিয়া। আমি কখনো শুভ্রকে আমার জীবনসঙ্গিনী হিসেবে ভাবিনি, আর ভাবতেও পারবো না। সুব্রতার গোসল সম্পূর্ণ হয়ে গেছে, এখন জামা কাপড় পাল্টে নেয়। অনেক বেশি অস্থিরতা কাজ করছিল, তাই মনে মনে ভাবে একটু ছাদে গিয়ে কিছুক্ষণ একা আকাশের সাথে সময় কাটাবে। তাই আর এক মুহূর্ত দেরি না করে সুব্রতা ছাদে চলে যায়। ছাদের মাঝখানে রেলিংটা ধরে দাঁড়িয়ে আছে। আকাশের পানে মুখ তুলে কয়েকবার দীর্ঘশ্বাস ফেলে সুব্রতা। কিছুক্ষণ সময় গড়িয়ে যাওয়ার পর সুব্রতা ডান দিকে রিয়াদের ছাদের দিকে তাকায়। কিছুর একটা ছায়া দেখতে পেয়ে সামনে এগিয়ে যায়, আর তখনই সেই দৃশ্যটা সুব্রতা দেখতে পেয়েছে, তাতে তার হৃদয় আবারও ক্ষতবিক্ষত হয়ে যায়। হিমালয় রিয়াকে জড়িয়ে ধরে আছে। এই একটা দৃশ্যই যেন সুব্রতার হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার জন্য যথেষ্ট। সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে গেল। হঠাৎ করেই পায়ের আঙুলের সাথে হোঁচট খেয়ে সিঁড়িতেই বসে পড়ল। আগের সময় হলে এই সামান্য ব্যথাতেই পুরো বাড়ি মাথায় উঠিয়ে ফেলত, কিন্তু আজ যেন এই ব্যথা মনের ব্যথার কাছে নিহাতে তুচ্ছ। কিছুক্ষণ থমেরেই সিঁড়িতে বসে রইল সুব্রতা। রিয়া, আমি এখন আসি। আর শোনো, তুমি একদম কান্নাকাটি করবে না। আমার সাথে তোমাকে লন্ডনে নিয়ে যাব। ওখানে যেই আমরা বিয়ে করব, আর শুভ্রতার জন্য একটা ভালো ছেলে দেখব, যতই হোক আমার বোন হয়। ঠিক আছে, আপনি এখন যান তাহলে, বলে হিমালয়কে বিদায় দিল রিয়া। পরের দিন বাড়ি ভর্তি অতিথিদের সমাগম। বিকালবেলা কাজে চলে আসেন। এরপর বিয়ে পড়ানো শুরু হয়। সুব্রতা আর হিমালয়কে বরাবর বসানো হয়েছে। সামনে নেটের পর্দা দেওয়া। 3 কবুল পরে বিয়ে পড়ানো হলে সাথে রেজিস্ট্রি পেপারে সিগনেচার। অবশেষে দুজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। সকলেই একসাথে বলে উঠল আলহামদুলিল্লাহ। সবাই সবাইকে মিষ্টি খাওয়াতে ব্যস্ত। সুব্রতা আর হিমালয়কে পাশাপাশি বসানো হয়েছে। তাদের মাঝখানে ধরে রাখা হয়েছে আয়না। আয়নায় স্বামী স্ত্রী দুজন দুজনের মুখ দর্শন করবে। সুব্রতার ঘোমটা তুলে দেওয়া হয়। হিমালয় একবার না চাইতেই আয়নার দিকে তাকায়। সুব্রতাও আয়নার মধ্যে হিমালয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হিমালয়। স্তব্ধের ন্যায় চোখ দুটো আটকে আছে আয়নায়। কাকে দেখছে? দৃষ্টিভ্রম নয় তো? তাই একবার চোখ ফিরিয়ে নেয়। পুনরায় আবারও তাকায়। না, এটা দৃষ্টিভ্রম নয়, এটা বাস্তব। সুব্রতা লাল খয়েরি রঙের লেহেঙ্গায় পরিহিত, ছোট চুলগুলো খোপা করে রাখা, আর মাথায় গোলাপের গাজরা, গলায় ভারী নেকলেস, আর মাথার একপাশে ঝাপটা। গাঢ় সাজ, ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক। অনেকটা পরীর মতো লাগছে। মেকআপের প্রলেপে অনেকটা বড় বড়ও লাগছে সুব্রতাকে। হিমালয় মনে মনে ভেবে নেয় এটা তো ক্ষণিকের সৌন্দর্য, তাও মেকআপের কারণে। কালকে থেকে সুব্রতা আবারও আগের রূপেই চলে আসবে, যাকে দেখতে একদম বাচ্চা লাগবে। মনে মনে বিরক্ত হয় হিমালয়। হঠাৎ কেন এভাবে দেখলো সুব্রতাকে? যদি রিয়া জানতো তাহলে তো ওকে খারাপ ভাবতো। মনে মনে কথাগুলো আওড়ালো। বিয়েবাড়ির আমেজ প্রায় শেষ। সবাই এখন বাসর ঘর সাজানোর প্রস্তুতি নিচ্ছে। শীতল, তুষার আর ওদের বন্ধু বান্ধবরা সবাই একসাথে আড্ডা দিচ্ছিল। বাড়ির বড়রা সবাই সুব্রতাকে বোঝাতে শুরু করে আজকের রাত নিয়ে। এদিকে হিমালয় ছাদে উঠে বসে আছে এক কোনায়। ভালোবাসার মানুষের বিয়ে নিজের চোখে দেখতে পারবে না বলে রিয়া ওর মামার বাড়িতে বেড়াতে চলে গেছে। তাই হিমালয় একা একা ছাদে বসে সিগারেট খাচ্ছে একটার পর একটা। হিমালয়ের মা সুব্রতাকে বাসর ঘরে রেখে আসে। সারা বাড়ি খুঁজে হিমালয়কে না পেয়ে সাজিদ ছাদে উঠেই দেখতে পায় হিমালয়কে। তারপর সামনে এগিয়ে যায়।
কি রে, এখানে বসে আছিস কেন? আজকে তো তোর বাসর রাত। ঘরে যা, আন্টি তোকে খুঁজছে। তুই যা, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। সাজিদ আর কথা না বাড়িয়ে নেমে যায় ছাদ থেকে। সিঁড়ি দিয়ে নামার পর সজোরে ধাক্কা খায় শীতলের সাথে। কি হলো, চোখে দেখতে পান না? না, তোমার প্রেমে অন্ধ হয়েছে যে। শীতল কিছুটা গম্ভীর ভাব নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সাজিদ কিছুক্ষণ তাকিয়ে থাকে শীতলের যাওয়ার পানে। রাত 2টা ছুঁই ছুঁই। হিমালয় ধীর পায়ে নিজের রুমে প্রবেশ করে। লাইট অফ। তাই লাইট অন করতেই দেখে সুব্রতা ইতিমধ্যে ঘুমের দেশে তলিয়ে গেছে। টি শার্ট আর প্লাজো পরেই। লেহেঙ্গা খুলে ফেলেছে অনেক আগেই। হিমালয় একবার দৃষ্টি দিয়ে চোখ ফিরিয়ে নেয়। আলগোছে সোফায় শুয়ে পড়ে। রিয়ার কথা ভাবতে ভাবতে নিজেও ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল সকাল সুব্রতার ঘুম ভেঙে যায়। আড়মোড়া ভেঙে হুটে পড়ে হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে নামতে নামতে চোখ যায় সামনে থাকা সোফায়। হিমালয় গুটিসুটি মেরে শুয়ে আছে সোফায়। সুব্রতা পাতলা কম্বল জড়িয়ে দেয় হিমালয়ের গায়ে। প্রচন্ড ক্ষুধা লেগেছে, তাই সুব্রতা নিচে চলে এসেছে। বাড়ির মহিলারা সবাই রান্নাঘরে। হিমালয়ের মাও নাস্তা তৈরি করছেন। সুব্রতা তার সামনে যে বলে, মামি আমার খুব জোরে খিদে পেয়েছে, নাস্তা দাও। হিমালয়ের মা সুব্রতার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এ কি, তুই এভাবে নিচে চলে এসেছিস? শুভ্রতা, তুই কবে বড় হবি? এখন তোর বিয়ে হয়েছে, তুই এখন এই বাড়ির বউ, তাই বউয়ের মতো থাকবি। যা তাড়াতাড়ি গোসল করে নে আগে। আর শীতলকে দিয়ে শাড়ি পাঠাচ্ছি, সেটা পরে নিচে আয়। তারপর নাস্তা আর হিমালয়কে নিয়ে একসাথে নিচে আয়। সুব্রতা কিছুক্ষণ করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। মামি শাড়িটা না পরলে হয় না? তুই কি বোকা রে? আজকের বিয়ের প্রথম দিন, বাড়ির বউ শাড়ি পরবি না আর নাস্তা করে সবাই হাসপাতালে যাব? তোর মায়ের সামনে তুই এভাবে যাবি? যা শাড়ি পর, যা শাড়ি পরে। আর ওই যে পাথরের যে নাকফুলটা দিয়েছি ওটা পরে তারপর হিমালয়কে সাথে করে একেবারে নিচে আয়। সুব্রতা মাথা নেড়ে সেখান থেকে চলে আসে। রুমে ঢুকতেই শীতল শাড়ি নিয়ে হাজির হয়। সুব্রতা শাড়িটা বিছানায় রেখে শুধু ব্লাউজ আর পেটিকোট নিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল শেষ করে ব্লাউজ আর পেটিকোট পরেই বের হয়ে আসে। প্রথমে উকি মেরে দেখে নেয় হিমালয় ঘুমিয়ে আছে কিনা, তারপর ধীর পায়ে বের হয়ে আসে। শাড়িটা হাতে নিয়ে কিছুক্ষণ ভাবতে থাকে। শাড়ি কখনোই পরেনি আর পরতেও পারে না, তাই শাড়িটা কোনো রকমে গায়ে পেঁচিয়ে বারান্দা থেকে মামিকে ডাকতে শুরু করে। মামি নিচ থেকে জোরে জবাব দেয়, কি হয়েছে শুভ্রতা, ডাকছিস কেন? মামি আমি শাড়ি পরতে পারি না, এসে পরিয়ে দাও। শুভ্রতা, আমার অনেক কাজ আছে, একা একা পড়ে নে কোনো রকম ভাবে। মামি তাহলে শীতলকে পাঠাও। শীতল তো মাত্র মনিকাদের বাড়িতে গেল, তুই একটু কষ্ট করে পড়ে নে যেভাবে পারিস। সুব্রতা করুণ কণ্ঠে আচ্ছা বলে পুনরায় রুমে চলে আসলো। হঠাৎ করে সুব্রতার মাথায় বুদ্ধি চলে আসে একটা। চট করে ফোন বের করে ইউটিউবে সার্চ করে নেয় শাড়ি পরার টিউটোরিয়াল। তারপর সেই অনুযায়ী শাড়ি পরে নেয়। তবে কিন্তু ঝামেলা বেজে যায় তখনই। কুচির পাড়ের দিকটা একা একা কিভাবে ঠিক করবে, তাই কুচি হাতে নিয়ে নিশ্চুপভাবে দাঁড়িয়ে থাকে। এরই মাঝে হিমালয়ের ঘুম ভাঙে। পর্দার ফাঁক দিয়ে সূর্যের আলোর কারণেই হিমালয়ের ঘুম ভেঙেছে। ঘুমো ঘুমো চোখে তাকায় সামনে। সবকিছু কেমন আবছা দেখাচ্ছে। চোখ পিটপিট করে তাকায়। হঠাৎ করে চোখ দুটো কেমন নিষ্পলক হয়ে আসে। চোখ দুটো না চাইতে আটকে যায় কারো উন্মুক্ত পিঠে। সুব্রতা হিমালয়ের উল্টো দিকে ঘুরেছিল। সদ্য গোসল করে আসায় চুলের পানি সারা পিঠ বেয়ে কোমর পর্যন্ত গড়িয়েছে। পিঠের ব্লাউজটা পুরো অংশ ভিজে গেছে। বড় গলার ব্লাউজ, পিঠ পুরোটাই উন্মুক্ত এই মুহূর্তে। হিমালয় পলকহীন চোখে তাকিয়ে আছে। হঠাৎ করে হিমালয়ের চোখ ড্রেসিং টেবিলে আয়নায় যায়। তবে রোদের আলোর কারণে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। হিমালয় পরক্ষণে নিজেকে নিয়ন্ত্রণ করে উঠে চলে যায়। শাওয়ার শেষ করে বের হয়ে দেখে সুব্রতা তখনও কুচি হাতে দাঁড়িয়ে আছে। কিরে, এখনো শাড়ি ধরে সঙ্গের মতো দাঁড়িয়েছিস কেন? হঠাৎ করে পেছন থেকে কারো কর্কশ কণ্ঠ শুনে সুব্রতা খানিকটা কেঁপে যায়। তারপর পেছনে ঘুরে থাকা অবস্থায় অসহায় ভঙ্গিতে বলে, মামি মামি বলেছে আজকে নতুন বউয়ের নাকি শাড়ি পরতে হবে। এখন আমি তো কখনো পরিনি, তাও ইউটিউব দেখে পড়েছি, সবাই ব্যস্ত, কিন্তু কুচির নিচের অংশটা ঠিক করতে পারছি না। হিমালয় টাওয়াল দিয়ে চুল মুছে টাওয়ালটা সোফায় ফেলে দেয়। উন্মুক্ত শরীরে শুধু ট্রাউজার পরে আছে এই মুহূর্তে হিমালয়। সুব্রতার সামনে যায় দাঁড়ায়। দেখি, আমাকে দে, আমি ঠিক করে দিচ্ছি। সুব্রতা হিমালয়ের দিকে ঘুরে দাঁড়াতেই হিমালয়ের মস্তিষ্ক কেমন থমকে যায় এক মুহূর্ত। এখন অবধি চুল বেয়ে পানি পড়ছে টপ টপ করে। ছোট চুলগুলোতে যেন আজকে সুব্রতাকে অমায়িক করে তুলছে। চুল ভিজে লেপ্টে আছে গালে কপালে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সুব্রতা। হিমালয় এখনো প্রতিমূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। সুব্রতার ডাকে সম্বিত ফিরল হিমালয়ের। কি হলো হিম ভাইয়া, ঠিক করে দাও, তাড়াতাড়ি নিচে যেতে হবে তো, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। হিমালয় আর কোনো কথা না বলে বসে পড়ে সুব্রতার পায়ের সামনে। তারপর আস্তে আস্তে একটা একটা করে কুচি টেনে দেয়। নে, এবার কুচিটা কুচে নে।
সুব্রতার দেরি না করে কুচিটা নিজের পেটে গুজে নিল। কিছু সময়ের জন্য হলেও হিমালয় সুব্রতার পেটের নাভির সাথে থাকা তিলটা দেখে নিল, সাথে সাথে অন্যদিকে চোখ ফিরে নেয়। তারপর উঠে দাঁড়ায়, সুব্রতার দিকে টাওয়ালটা ছুঁড়ে মারে। ভালো করে চুলটা মোছে না, এটাও পারিস না বলে আলমারির সামনে চলে যায়। হালকা আকাশি রঙের শার্ট পরে নেয়। সুব্রতা ছোট সাদা রঙের পাথরের নাকফুলটা পরে নেয়, হালকা কাজল, ছোট একটা নীল টিপ, হালকা গোলাপি লিপস্টিক, নীল রঙের শাড়ি, সব মিলিয়ে একেবারে অমায়িক সুন্দরী লাগছে। হিমালয় হাত ঘড়ি পড়ছিল, এমন সময় সুব্রতা সামনে এসে বলে, কি হলো, তাড়াতাড়ি নিচে চলো হিম ভাইয়া, আমাদের আবার হসপিটালে যেতে হবে। ঘড়ি পড়তে পড়তে একবার সুব্রতার দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নেয়। হঠাৎ কি মনে হতেই পুনরায় তাকায়, না চাইতেই মুখ সামান্য হা করে তাকিয়ে রইল। হৃদস্পন্দন কেমন দ্রুত গতিতে লাফাতে শুরু করলো, গলার শ্বাস আটকে আসছে বারে বারে। তাকে দেখছে, এ যেন এক নতুন সুব্রতা, একেবারে পূর্ণাঙ্গ নারী লাগছে। সদ্য নতুন বইয়ের ভাবটা মুখে ফুটে উঠেছে। শর্ট হেয়ারে এমন করে সাজলেও কাউকে মায়াবতী লাগে, তাই প্রথমবার বুঝলো হিমালয়। মাথাটা কেমন ঝিমঝিম করছে, সবকিছু কেমন গোলমাল লাগছে। এভাবে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব না, তাই চোখ ফিরিয়ে নেয় হিমালয়। ঘড়ি পড়া শেষ করে সুব্রতার আগেই দরজার সামনে হাঁটা শুরু করে, তারপর আবারও থেমে যায়, পেছনে ঘুরে তাকায়। শোন, একটা কথা বলি তোকে, তুই আর কখনো শাড়ি পরবি না, আগে যেভাবে ছিলিস ওভাবেই থাকবি। সুব্রতা অবাক চোখে তাকায়। কিন্তু কেন হিম ভাইয়া, মামি তো। মামি কি বলেছে না বলেছে জানি না, কিন্তু আমি বলছি তুই আর কখনো শাড়ি পরবি না, ব্যাস। কেন হিম ভাইয়া, তোমার তো মেয়েদের এমন সাজেই ভালো লাগে তাই না? সেটা অন্য মেয়েদের ক্ষেত্রে, তোর বলে আমার কেমন অসহ্য লাগছে তো কেমন কেটাবে দেখতে। বলেই হিমালয় রুম থেকে বের হয়ে যায়। সুব্রতার চোখ ঘুরে এক ফোঁটা অশ্রু ঝরে, প্রচন্ড মন খারাপ হয়। এদিকে হিমালয় সিঁড়ি দিয়ে নামছে আর একটা লম্বা শ্বাস নেয়, মনে মনে ভাবে, এ কেমন অস্থির লাগছে আমার, এমন অনুভূতির সাথে আমি পরিচিত নই, এ কেমন ফিলিংস। সবটা আমার দৃষ্টির ভালো লাগা, হয়তো নতুন রূপে সুব্রতাকে দেখেছে, তাই হয়তো এমনটা হচ্ছে আমার সাথে। বাড়ির সকলে একসাথে বসে সকালের নাস্তা শেষ করে ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। বাড়ির সবাই আজকে হসপিটালে যাবে সুব্রতার মাকে দেখতে। সকলেই রেডি হয়ে একেবারে নিচে চলে এসেছে, তাই আর কোনো প্রকার দেরি দ্বিধা না করেই সবাই বেরিয়ে পড়ে। তুষার, হিমালয়, সুব্রতা, শীতল আর ওর ছোট ভাই বোন দুটো একটা গাড়িতে উঠে পড়ে, আর অন্য একটা গাড়িতে বাড়ির সব বড়রা উঠে পড়ে। গাড়ি স্টার্ট দেওয়া হয়। মেইন দরজা পার হয়ে গাড়ি ইতিমধ্যে মেইন রাস্তায়। ধীরে ধীরে গাড়ি ঘোরানো হচ্ছে। হিমালয় জানালা দিয়ে বাইরে তাকায়, সাথে সাথেই নিজের স্বাভাবিক চেহারাটা ফ্যাকাশে হয়ে ওঠে। দূরতে একজোড়া চোখ কেমন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে হিমালয়ের দিকে। কি শান্তভাবে হাতে বড় একটা ব্যাগ সহ দাঁড়িয়ে আছে রিয়া। হয়তো এই মুহূর্তেই ফিরল মামা বাড়ি থেকে। বাড়ির ভেতরে প্রবেশের পূর্বেই দেখা হয়ে গেল হিমালয়ের সাথে। হিমালয়ের মনটা ভীষণ খারাপ লাগছে এই মুহূর্তে। রিয়াকে দেখেও কথা বলার সুযোগটা পর্যন্ত হচ্ছে না। গাড়ির গতি মুহূর্তে বেড়ে যায়। শো শো টানে গাড়ি এগিয়ে গেল সামনের দিকে। মুহূর্তে চোখের পলকতে হারিয়ে গেল রিয়া। হিমালয় জানালার কাছে বসেছিল, আর তার পাশে সুব্রতা, সুব্রতার পাশে শীতল, ওর দুই ভাই বোন ছিল একদম পেছনের সিটে, আর তুষার ড্রাইভারের পাশে। সুব্রতা শীতলের সঙ্গে কথায় মশগুল থাকায় হিমালয়কে তেমনভাবে পর্যবেক্ষণ করেন এতক্ষণ। গাড়ি তার আপন গতিতে ছুটে চলেছে হসপিটালের উদ্দেশ্যে। জানালার ফাঁক গলিয়ে শো শো করে বাতাস প্রবেশ করছে গাড়ির ভেতরে। সুব্রতার ছোট চুলগুলো বাতাসের গতিতে উড়ে এলোমেলো হয়ে যাচ্ছে, চোখে মুখে আষ্টে পড়ছে। কয়েকবার খোপা করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়ে শেষে হাল ছেড়ে দেয়। বিষয়টা কারো নজরে না পড়লেও হিমালয়ের নজরে ঠিকই পড়েছে। গাড়ির সামনের সিটের পেছনের পকেটে একটা রাবার ছিল, যেটা অর্ধেক বেরিয়েছিল। হিমালয় সেটা নিয়ে সুব্রতাকে দেয় চুল বাঁধার জন্য। সুব্রতা আলতো করে কোনো রকমের জুটি বেঁধে নেয়, শুধুমাত্র বাতাসের গতি হতে নিজের চুলকে রক্ষা করতে। গাড়ি এসে থামে হসপিটালের গেটে। সবাই একে একে নেমে পড়ে গাড়ি হতে। হসপিটালের রিসেপশনের সকল নিয়মকানুন পালন করে সবাই সুব্রতার মায়ের আইসিইউ কেবিনের সামনের চেয়ারে বসে। ডক্টরের আদেশে শুধুমাত্র একজন একজন করে দেখা করতে পারবে পেশেন্টের সাথে। সবাই মিলে সর্বপ্রথম সুব্রতাকে পাঠায় আইসিইউ রুমে। সুব্রতা দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। আস্তে আস্তে মায়ের সামনে চেয়ার টেনে বসে অনেকক্ষণ যাবৎ সুব্রতা তার মা আলেয়া বেগমের মুখের দিকে তাকিয়ে থাকে। আচমকা দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলে, মা, এই মা, আর কতদিন তুমি এভাবে শুয়ে থাকবে বলো তো? বাড়িতে যাবে না? আগের মতো তোমার চেঁচামেচি শুনি না, কত দিন হয়ে গেল। কেউ আমাকে বকাঝকা দেয় না, আবার আদর করে বুকে টেনে নেয় না, নিজ হাতে খাইয়ে দেয় না। তোমার মতো করে কেউ আমাকে এই পৃথিবীতে ভালোবাসতে পারবে না মা। তুমি না থাকলে আমি একা একা কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো বলো তো? কিছুক্ষণ রয়ে শয়ে কথাগুলো শেষ করলো সুব্রতা। কিছুক্ষণ বাদে ঠোঁটে হালকা হাসি প্রসারিত করে। জানো মা,
তোমার সেই অনেক দিনের ইচ্ছাটা পূরণ হয়েছে। হিম ভাইয়ার সাথে তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে। তোমার সেই ছোট্ট মেয়েটা এখন কারোর স্ত্রী। মুখে কথাগুলো বললেও মনে মনে শুভ্রতা ভালো করেই জানে হিমালয় ওকে কখনোই বউ হিসেবে মানবে না। এখন হয়তো আর ফুপাতো বোনের চোখেও দেখে না, শত্রুর চোখে দেখে তার ভালোবাসা হারিয়েছে কিনা। ভাবনায় মশগুল থেকে পুনরায় এক দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকালে তখনই দরজায় কড়া নাড়ে ওর বড় মামি। আইসিইউতে বেশি সময় থাকা নিষেধ, বাকিরাও তো দেখা করবে, তাই শুভ্রতা উঠে বাইরে চলে আসে। বড় মামা বড় মামি সবাই একে একে দেখা করে আসে আলেয়া বেগমের সাথে। এরপর হিমালয় প্রবেশ করে আইসিইউ রুমে, চেয়ার টেনে বসে ফুপির হাতের উপর নিজের হাত আলতো করে রাখে, নরম কণ্ঠে বলে, তুমি কি আর কখনো সুস্থ হবে না ফুপি? কতদিন তোমার হাতের বানানো সে পায়েসটা খাই না। হোস্টেল থেকে বাড়িতে ফিরলে তুমি পায়েস রেঁধে খাওয়াতে আমাকে। তাছাড়া নিজের মেয়ের জামাই বানাবি বলে অপেক্ষা ছিল। তোমার মেয়েকে আমি বিয়ে করে নিয়েছি ফুপি। কথাটা বলার সাথে সাথে হিমালয়ের চোখে মুখে বিষণ্ণতা ছেয়ে যায়। চোখ দুটো বন্ধ করে মনে মনে বলে, যদি পারতাম ওকে ভালোবাসতে তাহলে সারা জীবন আঁকলে রাখতাম, কিন্তু আমি তো অন্য কাউকে কথা দিয়েছি। জীবনটা যে কোন দোটানোর অপেক্ষা আছে কে জানে। এর থেকে মুক্তি কি আদৌ মিলবে? দুপুরে সবাই বাড়িতে ফিরেছে, যে যার মতো করে ফ্রেশ হয়ে লাঞ্চ শেষ করে নেয়। লাঞ্চের পরপরই হিমালয় কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সুব্রতা একটু ক্লান্ত অনুভব করে, তাই বিছানায় গা এলিয়ে দেয়। এর মাঝে কখন যে ঘুমিয়ে পড়ে। রাত 12টায় হিমালয় বাড়ি ফিরেছে। ডাইনিং রুমে বাবা চাচারা সবাই উপস্থিত। তারা বসে বসে আলাপ আলোচনা করছিল। তখনই হিমালয় বাড়িতে প্রবেশ করতেই প্রশ্নের সম্মুখীন হয়। সে কখন বেরিয়েছো? মাত্র বাড়িতে প্রবেশ করলে? কোথায় গিয়েছিলে? আর সবে মাত্র তুমি নতুন বিয়ে করেছো, এখন কি এত রাত পর্যন্ত বাইরে থাকা তোমার শোভা পায়? বাড়ির সকলেই তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। কেননা বাবা ছেলে যখন কথোপকথন শুরু হয় তখন কেউ শব্দ পর্যন্ত করে না। হিমালয় এক দুপা করে এগিয়ে আসে, সোজা হয়ে তারপর থেমে যায়। ঘাড় ঘুরিয়ে নিজের বাবার দিকে একবার তাকায়, একরাশ বিরক্তি নিয়ে কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলে, ভার্সিটির বন্ধুদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলাম। আর তাছাড়া আমি নেহাত কোনো বাচ্চা না, আমার উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। যা চাপিয়ে দেওয়ার তা তো দিয়েছই। বলে সোজা হনহন করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। হিমালয়ের বাবা রাগান্বিত দৃষ্টিতে হিমালয়ের মায়ের দিকে তাকিয়ে বলে, দেখেছো তোমার ছেলেকে কেমন বেয়াদব বানিয়েছো? বাবার মুখের উপর কিভাবে জবাব দিয়ে চলে গেল। হিমালয়ের মা নিষ্ঠুর নীরবতা পালন করতে লাগলো। হিমালয়ের রুমে প্রবেশ করতেই দেখলো পুরো রুম ফাঁকা, শুভ্রতা কোথাও নেই। চারিপাশ ভালো করে খুঁজেও কোথাও পেল না। বাড়িতে ঢোকার সময়ও দেখেনি। হিমালয় আর কোনো কিছু না ভেবে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে, জামা কাপড় পাল্টে নেয়। তারপর ল্যাপটপ হাতে নিয়ে বসে পড়ে। বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও শুভ্রতার কোনো হদিশ না পেয়ে পাশের রুমে শীতলের রুমের সামনে যেয়ে দরজায় কড়া নাড়ে। ওপাশ থেকে শীতল দরজা খুলে দেয় ঘুমো ঘুমো চোখে, ঘুমন্ত কণ্ঠে বলে, কি হলো হিম ভাইয়া, তুমি এত রাতে? কিছু লাগবে? শুভ্রতা কি তোর রুমে? না, আমি তো সন্ধ্যা থেকে ঘুমে। হিমালয় কিছুটা চিন্তিত স্বরে বলে, আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা। বলে সেখান থেকে প্রস্থান করে। হিমালয় বুঝতে বাকি রইল না শুভ্রতা এই মুহূর্তে কোথায়। সোজা সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। ছাদের গেটের সামনে যেয়ে থমকে যায়। ওই তো দূরে এক কোনায় দাঁড়িয়ে আছে শুভ্রতা, আকাশের পানে মুখ। হিমালয় ধীর পায়ে এগিয়ে যায়, সামনে যে হালকা খাকরি দেয়। শুভ্রতা কোনো প্রকার প্রতিক্রিয়া না দেখিয়ে আকাশের পানে তাকিয়ে প্রশ্ন করে, তুমি এখানে? শুভ্রতার প্রশ্নের মধ্যে কেমন যেন একটা শান্ত নীরবতা, একরাশ হতাশা প্রকাশ পেল। হিমালয় আর একটু সামনে যেয়ে শুভ্রতার পাশাপাশি গিয়ে দাঁড়ায়। এত রাতে ছাদে কি করছিস? আমি যে কখন বাসে ফিরেছি, তোকে না দেখতে পেয়ে খুঁজতে এলাম। সুব্রতা এবার ঘাড় ঘুরে হিমালয়ের দিকে তাকায়। সুব্রতার চোখে মুখে প্রকাশ পেল সুব্রতার মন আজ কতটা বিষণ্ণ। আমার মনটা ভালো নেই হিম ভাইয়া, আজকে মাকে দেখার পর আরো বেশি অস্থিরতা লাগছে, একদম ভালো লাগছে না। তাই একটু ছাদে এলাম, আকাশের ওই চারটার সাথে কথা বলতে। সেও আমার মতো একা বিষণ্ণ। সুব্রতার এই কঠিন কথাগুলো হিমালয়ের কাছে কেমন যেন করুণ শোনাচ্ছে। বড্ড মায়া মায়া অনুভব হচ্ছে। ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে একটু সান্ত্বনা দিতে, কিন্তু এখন সেটা করা যাবে না। এখন সম্পর্ক পাল্টে গেছে। কিছুটা আস্থার ভঙ্গিতে হিমালয় বলে, এখন ঘরে চল, চিন্তা করিস না, ফুপি ঠিক হয়ে যাবে। হিমালয় ঘুরে হাঁটা দেবে তার আগেই সুব্রতা মৃদু কণ্ঠে ডাক দেয়, হিম ভাইয়া। হিমালয় থেমে যায়, পিছন ফিরে তাকায়। বল, কি বলবি? তোমার সাথে রিয়ার সব ঠিকঠাক হয়ে গেছে। ও কি মেনে নিয়েছে? সব বুঝতে পেরেছে? হ্যাঁ, কিছুটা বুঝতে পেরেছে। তাও ওর মনটা ভালো নেই। আমার সাথে আগের মতো আর তেমন ভাবে কথা বলে না। চিন্তা করো না, আর তো কয়েকটা দিন। আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হলেই তো তুমি ওকে সারা জীবনের জন্য পেয়ে যাবে। হিমালয় আর কোনো প্রত্যুত্তর করে না।
সোজা হাঁটা ধরে। সুব্রতা ও হিমালয়ের পেছনে পেছনে নেমে আসে ছাদ থেকে। দুজনেই নিজেদের রুমে প্রবেশ করে। হিমালয় পুনরায় ল্যাপটপ নিয়ে বসে পড়ে। সুব্রতা বিছানায় শুয়ে পড়ে এক কাঁধ হয়ে। গভীর রাত, তখন রাত প্রায় 3টা ছুঁই ছুঁই। ল্যাপটপের স্ক্রিনে আর তাকিয়ে থাকতে পারছে না। প্রচন্ড ঘুম পাচ্ছে হিমালয়ের, তাই ল্যাপটপ বন্ধ করে রুমের ল্যাম্পশেডের বাতি বন্ধ করে বিছানার কিনারায় চলে আসে। সুইচ অফ করার আগে চোখ দুটো আপনা আপনি চলে যায় ডান পাশে, যেখানে সুব্রতা এক কাঁধ হয়ে পা দুটো গুটিয়ে শুয়ে আছে। না চাইতেই যেন চোখ দুটো আটকে গেল কোনো এক ঘুমন্ত মায়াপুরীর মুখশ্রীতে। হিমালয় এখনো স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। এর আগে কোনোদিনও সুব্রতাকে ঘুমন্ত অবস্থায় দেখেনি, আজ প্রথমবার। কবিরা হয়তো ঠিকই বলে, কান্নারত অবস্থায় আর ঘুমন্ত অবস্থায় যে মেয়েদের সুন্দর লাগে তারাই প্রকৃত সুন্দরী। কবিদের এই কথাগুলোর মানে আজ বুঝতে পারলো হিমালয়। কিছুক্ষণ তাকিয়ে মনে মনে আওড়ালো, মেয়েটাকে ঘুমন্ত অবস্থায় কতটা সুন্দরী দেখতে লাগছে। কেন যেন এক অবাধ্য ইচ্ছেরা হানা দিচ্ছে একটু পাশে বসে চেহারাটা আলতো করে ছুঁয়ে দিতে। কিছুক্ষণ বাদে আবার মস্তিষ্ক তার সম্বিত ফিরে পায়, তাই চোখ সরিয়ে নেয়। চোখ সরিয়ে নিতেই বাদলা আরেক বিপত্তি। এবার অবাধ্য চোখ দুটো চলে গেল সুব্রতার পেটের কাছে। সুব্রতার টি শার্ট আর প্লাস উপরেই ঘুমোয় সচরাচর, তাই আজও ব্যতিক্রম হলো না। কাঁধে শুয়ে থাকাতে টি শার্টের কিছুটা অংশ উপরে উঠে আছে, যাতে পেটের কিছু অংশ উন্মুক্ত হয়ে আছে। মসৃণ মেধহীন শুভ্র রঙের পেট, যা এখন অর্ধেকটাই প্রকাশিত। হিমালয় একবার তাকিয়ে কিছুক্ষণ বাদেই চোখ সরিয়ে নেয়। মনে মনে ভাবতে লাগলো, কখনো শুভ্রতাকে এমন ভাবে দেখতে হবে স্বপ্নেও ভাবিনি। বোনের নজরে সবসময় দেখেছে, কিন্তু এখন তো আমার স্ত্রী, কত কিছু হচ্ছে দেখতে হবে আল্লাহ জানে। মনে মনে আওড়ানো শেষে আস্তে করে দু হাতের আঙুল দিয়ে সুব্রতার টি শার্ট নামিয়ে দেয়। এমনভাবে আলতো করে নামিয়ে দেয় যাতে করে এক ফোঁটা আঙুলের ছোঁয়া ওর উন্মুক্ত পেটের চামড়ায় না লাগে। তারপর লাইট অফ করে দিয়ে নিজেও গিয়ে শুয়ে পড়ে সোফায়। সকালের সূর্যর কিরণ এসে পড়ল সুব্রতার চোখে মুখে। আজকের দিনটা কেমন রৌদ্রোজ্জ্বল। জানালার পর্দাটা সরানো ছিল, যার কারণে রোদ এসে আছড়ে পড়ছে সুব্রতার ঘুমন্ত চোখের উপর। পিট পিট করে চোখ জোড়া নড়ছে, কপাল কুঁচকে রয়েছে। আস্তে আস্তে চোখ দুটো খুলে নেয়। পরক্ষণে ডানে তাকাতেই চোখ পড়ল পাশে টেবিলে রাখা ঘড়ির উপর। ঘড়িতে স্পষ্ট 10টা বেজে 5 মিনিট। সুব্রতার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে যায়। লাফিয়ে উঠে পড়ে এক ঝটকায়। রুমের চারিদিকে চোখ বুলিয়ে দেখে হিমালয় ঘরের মধ্যে নেই। আসলে হিমালয় অনেকক্ষণ আগেই উঠে পড়েছে। আজকে একটা জব ইন্টারভিউর জন্য যাবে। হিমালয় লন্ডন পাড়ি দেওয়ার আগ মুহূর্তে কোনোভাবেই বসে বসে খেতে চায় না কারো ঘাড়ের উপর। তাই লন্ডন যাওয়ার আগ পর্যন্ত যে কোনো একটা চাকরি করতে হয়। একটা বড় কোম্পানির চাকরির বিজ্ঞাপন দেখে অ্যাপ্লিকেশন করেছিল। সিলেক্টেড মেসেজ আগামীকাল তারা পাঠায়, তাই আজকে সকালে যাচ্ছে ইন্টারভিউ দিতে। হিমালয়ের বাবা চাচাদের অনেক বড় বিজনেস, কিন্তু হিমালয় বিজনেসের প্রতি অনীহা। সুব্রতা ফ্রেশ হয়ে নিচে এসে দেখে বাড়ির বড়রা অনেক আগেই নাস্তা করে বেরিয়ে পড়েছে। শুধুমাত্র হিমালয় সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। একবার সুব্রতার দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলে। সুব্রতা কিচেনে যায়। শুভ সকাল বড় মামি। কি রে সুব্রতা, আজকে এত দেরি করে ঘুম থেকে উঠলি? নেহাত নিজের বাড়িতেই বিয়ে হয়েছে বলে বেঁচে গেছিস। অন্য শাশুড়ির হলে এতক্ষণে কয়েক ঝামটা খেতে হতো শাশুড়ির ননদের হাতে। সালমা বেগম কিছুটা দুষ্টুমিশ্বরী বলে। সুব্রতা কোনো উত্তর দেয় না, শুধুমাত্র কিঞ্চিত হাসলো। খাবার নিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল। এরই মাঝে সালমা বেগম হিমালয়কে উদ্দেশ্য করে বললেন, হিমালয়, তুই তো ইন্টারভিউ দিতে যাচ্ছিস। সুব্রতার আজকে কলেজ আছে, ওকে একটু নামিয়ে দিস। শীতলের পরীক্ষা, তাই ও আগে আগে বেরিয়ে পড়েছে। মেয়েটা একা একা যাবে, তোর সাথে নিয়ে বের হ। সুব্রতা খাওয়া বন্ধ করে একবার হিমালয়ের দিকে তাকালো। হিমালয় এখনো ল্যাপটপের মধ্যে তাকিয়ে আছে। সুব্রতা এবার সালমা বেগমের দিকে দৃষ্টি দিয়ে বলল, বড় মামি, আমি একাই কলেজ যেতে পারবো। আমি কি এখনো ছোট আছি নাকি? সালমা বেগম রেগে রান্না থামিয়ে দিয়ে সুব্রতার সামনে এসে দাঁড়ায়। কিঞ্চিত রেগে বলে, একা যাবি মানে? তোর বাবা চাচারা গাড়ি নিয়ে বের হয়েছে, আর একটা গাড়ি আছে, সেটা এখন হিমালয় নিয়ে বের হবে। তাহলে তুই যাবি কিভাবে? সুব্রতা নরম স্বরে কিছুটা ইনিয়ে বলল, মামি, আমার কলেজের বান্ধবী আর বন্ধুরা বাসে করে যায়, ওদের সাথে বাসে করে চলে যাব। ল্যাপটপে টাইপিং থামিয়ে দিল হিমালয়। এবার চোখ তুলে তাকায় সুব্রতার দিকে। কিছুটা কঠিন স্বরে বলল, সুব্রতা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমার সময় নেই। 11টার মধ্যে আমাকে অফিসে থাকতে হবে। রাস্তা অনেক জ্যামজট থাকবে। নে, এবার হয়েছে। স্বামীর সাথে কলেজে যাবি, সেটাতে কেউ আবার এমন দ্বিধাবোধ করে? উল্টো আনন্দ হওয়ার কথা। বলেই সালমা বেগম পুনরায় রান্নাঘরে চলে যায়। এদিকে স্বামী শব্দটা কানে বাজতেই সুব্রতা স্তব্ধ হয়ে যায়। হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাতে থাকে। কেমন এক অদ্ভুত লাজকতা ঘিরে ধরে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। একবার আর চোখে তাকায় হিমালয়ের দিকে, কিন্তু হিমালয়ের দৃষ্টি একবারও যায়নি সুব্রতার দিকে। সুব্রতা একটা দীর্ঘশ্বাস ফেলে, উঠে পড়ে খাবার টেবিল হতে। 10টা 40 বেজে গেছে ইতিমধ্যে।
হিমালয় গাড়ির ব্যাক সিটে বসে বারবার ঘড়ি দেখছে। কিঞ্চিত বিরক্তিতে মুখে বারবার চবর্গীয় জাতীয় শব্দ উচ্চারণ করছে। কিছুক্ষণ পরেই ডানে জানালা ভেদ করে তাকাতেই দেখল সুব্রতা কলেজ ড্রেস পরে ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে এদিকে আসছে। গাড়ির সামনে এসে ঠাস করে দ্রুতগতিতে দরজা খুলে বসে পড়ল হিমালয়ের পাশে। সরি হিম ভাইয়া, একটু লেট হয়ে গেল। সুব্রতা হিমালয়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল। হিমালয় কোনো প্রকার ভাবভঙ্গি দেখালো না। ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলল স্বাভাবিক স্বরে। গাড়িটা রিয়াদের বাড়ির সামনে নিয়ে যাওয়ার সময় সুব্রতা বারবার উকিঝুঁকি মারল। বিষয়টা হিমালয়ের নজরে পড়তেই সে বলে, রিয়া অনেকক্ষণ আগে কলেজে পৌঁছে গেছে। সবে কি তোর মতো পরে পরে ঘুমায় নাকি? অলরেডি একটা ক্লাস মিস করে ফেলেছিস। কথাগুলো হিমালয় সামনের দিকে তাকিয়ে বলল। তারপর একবার সুব্রতার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। সুব্রতা অসহায় ভঙ্গিতে ঠোঁট উল্টে বসে থাকলো চুপচাপ। গাড়ি কলেজে থামতেই সুব্রতা নেমে পড়ল। তারপর জানালা দিয়ে উকি দিয়ে নরম স্বরে বলে, বেস্ট অফ লাক হিম ভাইয়া। হিমালয় সুব্রতার দিকে তাকিয়ে বলে, থ্যাঙ্কস। আর মন দিয়ে ক্লাস করিস। যাওয়ার সময় রিয়া তুই একসাথে বাসায় যাবি, ঠিক আছে? সুব্রতা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানালো। তারপর কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। হিমালয়ের গাড়ি একটানে সামনের দিকে এগিয়ে গেল। ক্লাস শেষ করে সুব্রতা কলেজের মাঝখানে লেকটাতে আসে। লেকের পারে রিয়া আর ওর বাকি বান্ধবীরাও বসে আছে। সুব্রতা তাদের সাথে যোগ দেয়। সুব্রতাকে দেখতেই সবাই ওকে নিয়ে রসিকতা শুরু করে দেয়। কি রে, নববধূ বিয়ে সেরে নিলা একা একাই? কলেজের বান্ধবীদের একটু দাওয়াতও দিলা না? কতটা স্বার্থপর তুই? আরে বিয়েটা তো হুট করে হয়ে গিয়েছে, আর তাছাড়া তেমনভাবে অনুষ্ঠান করিনি। ঠিক আছে, সমস্যা নাই। আমাদের জিজুর সাথে একদিন দেখা করাই দিবি, আর ট্রিট যেন পায়। আচ্ছা, তোর বর কোথায় থাকে? দেখতে কেমন রে? উৎসাহের ভঙ্গিতে প্রশ্ন করলো রুবাইদা। আরে ওর বিয়ে ওর আপন মামাতো ভাইয়ের সাথেই হয়েছে। শুভ্রতা আর আমাদের বাড়ির আশেপাশে আমি হিমালয় ভাইয়াকে মাঝে মাঝেই দেখেছি কয়েকবার। শোন, এই হিমালয় ভাইটা দেখতে কেমন রে? একদম চকলেট বয়, ক্রাশ খাওয়ার মতো। দেখলেই প্রেমে পড়ে যাবি। সবার দিকে উদ্দেশ্য করে কথাটা বলল মিনা। সবাই কিছুক্ষণ হা করে সুব্রতার দিকে তাকিয়ে থাকে। তাই তো বলি, আজকে হঠাৎ এত লেট করে কলেজে আসলো, আবার এরই মাঝে কয়েকদিন কলেজে আসিসও নেই। ঘরে অমন চকলেট বয় হাজব্যান্ড রেখে কি আর কেউ আসতে চায়? আমি হলে টানা 1 মাস কলেজেই আসতাম না। কথাটা মাইশা বলতেই সবাই হিহি করে হেসে দিল। শুভ্রতা কিছুটা বিব্রত বোধ করলো। একবার আর চোখে রিয়ার দিকে তাকালো। এই এতক্ষণ রিয়া এখানে উপস্থিত থাকা সত্ত্বেও একটা শব্দ পর্যন্ত করলো না। মুখ দেখে বোঝাও যাচ্ছে না আসলে মনের মধ্যে কি চলছে রিয়ার। হঠাৎ মাইশা হাসি থামিয়ে রিয়ার উদ্দেশ্যে বলল, কি রে রিয়া, তুই কিছু বলবি না? তুই তো আবার সুব্রতার বেস্ট ফ্রেন্ড, আবার পাশাপাশি বাড়ি। তোর তো আমাদের থেকে ভালো জানার কথা। সব কিছু আমাদের একটু বল কিছু। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তোরা থাক, আমি আসছি বলে উঠে চলে গেল। শুভ্রতা কিছু একটা আন্দাজ করতে পেরেছে, বাকিরা কিছুটা হতবাক। হিমালয়ের ইন্টারভিউ শেষ হয়েছে, চাকরিটা কনফার্ম। যেহেতু বড় একটা পোস্টে চাকরি করবে, সেই কারণে আগামীকাল থেকেই অফিসে জয়েন করতে হবে। হিমালয়ের মনটা আজ খুবই প্রফুল্ল। তাই মনে মনে ভেবে নেয় চাকরি কনফার্ম হওয়ার সুবাদে আজকে রিয়াকে দূরে কোনো একটা গ্রাম্য পরিবেশের রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে। সাথে লং ড্রাইভে যাওয়া হলো। তবে হিমালয় চাইছে এখনই কলেজ শেষেই নিয়ে যাবে, কিন্তু সেখানে তো সুব্রতাও আছে, আর ওকে রেখে যাওয়াটা অনুচিত হবে। সুব্রতা তো ওর আপন ফুফাতো বোন, সেই হিসেবে ওকে নিয়ে যাওয়াই যায়। আর তাছাড়া বাড়িতে ফিরতে দেরি হলেও কোনো প্রকার ঝামেলা হবে না সুব্রতার সাথে থাকলে। তাই হিমালয় রিয়ার সুব্রতাকে মেসেজ করে দেয় গেটের বাইরে দাঁড়িয়ে থাকার জন্য। কলেজ শেষ, সুব্রতা আর রিয়া একই সাথে গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে কারো জন্য। রিয়া একবার আর চোখে সুব্রতাকে দেখলো, আর সুব্রতাও। রিয়া এখন আর সুব্রতার সাথে কথা বলে না। তবে সুব্রতা অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু রিয়া ওকে বারংবার অপমান করেছে। তাই এখন আর আগ বাড়িয়ে কথা বলতে চায় না। তবে আর যাই হোক, ভুলটা তো সুব্রতাই করেছে, তাই অপমানগুলো সহ্য করে নেয় বারংবার। হঠাৎ একটা সফেদ রঙের গাড়ি এসে থামে ওদের দুজনের সামনে। গাড়ির গ্লাস খুলতেই দেখতে পেল হিমালয় চোখ থেকে সানগ্লাস খুলে তাকিয়ে আছে দুজনের দিকে। তারপর গাড়ির গেট খুলে নেমে পড়ে, দুজনের সামনে যে দাঁড়ায়। রিয়া সুব্রতা দুজনেই কিছুটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। দুজন দুজনের দিকে দৃষ্টিপাত করলো। আচমকা হিমালয় দুজনের সামনে এসেই বলে, কি হলো রিয়া, গাড়িতে ওঠো। আর সুব্রতা, তুই সামনের। সম্পূর্ণ বাক্য ব্যক্ত করার পূর্বেই সুব্রতা সামনের ড্রাইভারের পাশের সিটে বসে পড়ল। রিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হিমালয়ের দিকে। রিয়া এখনো ঠায় দাঁড়িয়ে আছে। রিয়ার চোখ বলে দিচ্ছে রিয়া আসলে কি বলতে চায়। হিমালয়ের বিষয়টা বোধগম্য হতেই রিয়াকে সান্ত্বনার স্বরে বলল, প্লিজ ওঠো গাড়িতে। ও আমার বোন, ওকে একা রেখে ওর সামনে দিয়ে গেলে ব্যাপারটা খারাপ দেখা যায়। তাই
রিয়া আর কোনো প্রত্যুত্তর না করে গাড়ির পেছনের সিটে বসে পড়ে আর তার পাশেই হিমালয় বসে পড়ে। তিনজনের গন্তব্য এখন কোনো এক দূরবর্তী রেস্তোরাঁ। গাড়ি তার আপন গতিতে শোষু করে চলছে। গাড়ির কাজ খুলে রেখেছে সুব্রতা, জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত। মাঝে মাঝে অশান্ত মনটা সামনে লুকিং গ্লাসে চলে যায়। দু একবার হিমালয়ের চোখে চোখ পড়ে যায়। হিমালয় অনেকটা মাঝখানে বসেছে আর রিয়া একদম জানালার সাথে ঘেঁষে। রিয়া বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত। হিমালয় কানে হেডফোন গুঁজে বসে আছে। রিয়া কিছুক্ষণ পর পর আর চোখে হিমালয়ের দিকে তাকায় আর মনে মনে আকাশ কুসুম ভাবতে থাকে। লোকটা কেমন আনরোমান্টিক, পাশে গার্লফ্রেন্ড বসে আছে, কোথায় জড়িয়ে ধরে বসবে, 2-4টে প্রেম আলাপ করবে, তা না করে কানে হেডফোন গুঁজে বসে আছে। রিয়া বারবার আর চোখে তাকাতেই হিমালয়ের চোখের সাথে চোখাচোখি হয়ে যায়। হিমালয় নিজের কান থেকে হেডফোন খুলে শান্ত কণ্ঠে প্রশ্ন করে,